প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই সুন্দর সকালে সবাইকে শুভ সকাল। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তবে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। কারণ তোমরা সবাই জানো যে কি কারণে আজকে আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, কি কারণে আজকে আমরা ঘরের মধ্যে বন্দি আছি, অথবা কি কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে অনলাইন ক্লাস চালু করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স প্রিলিমিনারিতে পড়াশোনা করো, তাদের জন্য আজকের এই ক্লাস। তোমাদের এই বিষয়ের নাম সাইকোলজিক্যাল টেস্টিং বা মনোবৈজ্ঞানিক পরীক্ষা, এবং এই সাবজেক্টের পত্র কোড 413409। এর আগে আমি 4টা লেকচার দিয়েছি, এটা আমার 5ম লেকচার। আশা করি তোমরা এর আগের 4টি লেকচার ভালো করে দেখেছো, এবং আজকেও আশা করি তোমাদের এই লেকচারটা ভালো লাগবে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, যে পদ এবং পদের লিখন নকশায়ন, এর উপরে একটা আগে ক্লাস হয়েছে। এই অধ্যায়ের উপর এটা আজকে দ্বিতীয় ক্লাস এবং সর্বশেষ। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা এই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো, এখন আমরা জেনে নিব যে গত দিনের ক্লাসে আমরা কি কি বিষয় জেনেছিলাম বা কি কি বিষয় পড়েছিলাম। আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটার অর্ধেক শেষ করেছি, এবং সেগুলো ছিল পদের বৈশিষ্ট্য, পদ লিখন নকশায়ন, সাহিত্য পর্যালোচনা, বিষয়বস্তু বিশেষজ্ঞ ইত্যাদি। এতদূর পর্যন্ত আমরা শেষ করেছিলাম। বাকিটুকু শেষ করতে পারিনি, আজকে বাকিটুকু শেষ করব। তো এখন চলো আমরা জেনে নিই যে আজকের এই ক্লাস শেষে আমরা কি কি জিনিস জানতে পারব। একটা অভিক্ষার পদ সংখ্যা কতগুলো হতে পারে, কিভাবে আমরা পদ লিখতে পারি, পদ তৈরির ইতিহাস কখন কিভাবে শুরু হলো, আচরণ মূল্যায়ন কিভাবে করা হয়, এবং সংকটপূর্ণ ঘটনা পদ্ধতির মাধ্যমে কিভাবে পদ সৃষ্টি করা যায়। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। সর্বশেষে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভাইজ দেব এবং তোমাদের কিছু প্রশ্নপত্র জানিয়ে দেব। দেখো যে একটা অভিক্ষায়, একটা মানসম্মত অভিক্ষায় পদের সংখ্যা কতটি হতে পারে সেই বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। তো বাক্যটা ঠিক এইরকম যে সহজ কথা যায় না বলা সহজে, আসলে পদ সংখ্যা কতটা হওয়া উচিত সেই বিষয়ে সহজে কোনো কথা বলা সম্ভব নয়। যেমন পদের সংখ্যা মাত্র 5টি হতে পারে, আবার পদের সংখ্যা 500টিও হতে পারে। আসলে যেখানে যেমন প্রয়োজন সেই অভিক্ষায় সেই পরিমাণ পদ থাকা বাঞ্ছনীয়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে ইপিপিএস এ এটা একটা অভিক্ষা, সেই অভিক্ষায় দেখো পদ আছে 200টা, এবং এমএমপিআই তো মিনেসোটা মাল্টিফেজিক যেটা আমরা অভিক্ষায় যেটা দেখি সেটাতে আছে দেখো 550টা, এবং আরো কারো কিছু অভিক্ষা আছে সেখানে পদের সংখ্যা আরো অনেক অনেক বেশি। আবার দেখবো যে গোল্ডবার্গের মানসিক স্বাস্থ্য প্রশ্নমালায় পদের সংখ্যা মাত্র 10টি। তো সাধারণত এরকম প্রয়োজন অনুসারে পদের সংখ্যা কম বেশি হতে পারে। দেখো যে একটি বিষয় পরিমাপ করার জন্য স্কেলে যতগুলো পদ থাকা বাঞ্ছনীয় ততগুলোই পদ থাকতে পারে। তাহলে প্রথম কথা, একটা অভিক্ষায় বা একটা স্কেলে কতগুলো পদ থাকলে সেই বিষয়টা আমরা ভালোভাবে পরিমাপ করতে পারবো, ততগুলোই পদ থাকতে হবে। তো পদ সংখ্যা বেশি হওয়ার সমস্যা আছে, যে এখানে যারা উত্তর দিবেন তাদের আগ্রহ প্রচুর পরিমাণে কমে যায়। আবার পদ সংখ্যা কম হলে যে বিষয়টা পরিমাপ করব
সেই বিষয়টা ভালোভাবে পরিমাপ করা সম্ভব হয় না। তো দেখা যায় যে একটা বিষয়কে বিশ্লেষণ করার জন্য পদের সংখ্যা 5 থেকে 10টি হলেই যথেষ্ট। তো এখানে একটা দেখো বিষয় আলোচনা করা হয়েছে যে কোনো একটা বিষয় সম্পর্কে বা মানুষের কোনো মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে যে পদের সংখ্যা 5 থেকে 10টি হলেই যথেষ্ট। তো বেশিরভাগ গবেষক মনে করেন তবে উত্তম স্কুলের জন্য পদ সংখ্যা 20টির নিচে থাকা উচিত। তাহলে কয়টির নিচে থাকতে হবে? 20টির নিচে থাকাই সবচেয়ে ভালো, কারণ উত্তরদাতা সহজে উত্তর দিতে পারেন, কম সময়ে উত্তর দিতে পারেন, বিরক্ত হন না এবং উত্তর দিতে আগ্রহ থাকে। তো দেখো যে পদ সংখ্যা অল্প থাকলে এই সুবিধাগুলো আমরা সহজে পেতে পারি, আর পদ সংখ্যা বেশি হলে প্রচুর পরিমাণে অসুবিধা হয়, যেটা আমি বিভিন্ন গবেষণার কাজ করতে গিয়ে হারে হারে টের পেয়েছি। তো এবার আমরা জেনে নিব পদ তৈরির ইতিহাস। তাহলে দেখো যে আজকে যে আমরা স্কেলগুলো দেখছি বা অভিক্ষাগুলো দেখছি, সেগুলো কিন্তু হঠাৎ করে তৈরি হয় নাই, অনেক আগে তৈরি হয়েছে 1700 সালের দিকে। দেখো যে থার্স্টন সমাজ মনোবিজ্ঞানী, তিনি হলো প্রথম মানুষের মনোভাব সম্পর্কে জানার জন্য একটা হলো স্কেল তৈরি করেন, মনোভাব বিষয়ক একটা স্কেল তৈরি করেন। তারপর থেকে বিভিন্ন বিষয়ে স্কেল তৈরি হয়। তোমরা জানো থার্স্টনের পরে লিকার্ট স্কেল তৈরি করেন এবং বর্তমানের বেশিরভাগ স্কেলগুলো লিকার্টের অনুরূপ, সেই জন্য এই স্কেলগুলোর নাম হলো লিকার্ট টাইপ স্কেল। তো এখানে বিভিন্ন ধরনের স্কেল আছে, সেগুলোতে হলো কোনগুলোতে প্রত্যক্ষভাবে পরিমাপ করা যায় মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, কোনগুলোতে পরোক্ষভাবে। তো এখন হলো বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি সংখ্যায় মূল্যায়ন করা যায়, এখন হলো পরোক্ষ মূল্যায়ন, এরকম স্কেলের সংখ্যা খুব কম। তো পদ তৈরির ইতিহাস দেখো যে জোড়ায় তুলনা, ক্রমভিত্তিক বিভাগ, ব্যবধান সূচক স্কেল, গাটমান স্কেল। তো এই স্কেলগুলোই হলো যে পদ তৈরি করা হয় এবং এটাই হলো পদ তৈরির ইতিহাস। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা বিভিন্ন জিনিস সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা জেনে নিই জোড়ায় তুলনাটা কি, যে পদ এবং উত্তরের সাথে যে সংযোগ পরিমাপ করার অন্যতম বিচার পদ্ধতি জোড়ায় তুলনা পদ্ধতি। তাহলে পদ ও উত্তরের সাথে যে সংযোগ পরিমাপ করার জন্য জোড়ায় তুলনা পদ্ধতি একটা সবচেয়ে ভালো পদ্ধতি। তো উত্তরদাতাকে দুটি ভিন্ন উদ্দীপকের তুলনা করতে হয় এবং বিচারের ফলাফল বাছাই করতে হয়। তাহলে যখন আমরা কোনো ধরনের কাজ করব, তখন দুটো জিনিসকে হলো তুলনা করে ভালো মন্দ বিচার করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে কি করতে হয়? সকল উদ্দীপকের সাথে তুলনা করতে হয় এবং সংখ্যার ভিত্তিতে একটা ফলাফল দিতে হয়। ওকে, কিছুক্ষণ পর একটা আমাদের উদাহরণ আছে, সেই উদাহরণের উপর ভিত্তি করে আশা করি তোমরা জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবে। তো জোড়ায় তুলনার ক্ষেত্রে দেখো যে ধরো যে 5 জন ছাত্রের কর্মকাণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে, তাহলে প্রতি ছাত্রকে বাকি 4 জনের মূল্যায়ন অবশ্যই করতে হবে। বিশেষ করে সেনাবাহিনীতে ISSB তোমরা জানো, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের কথা জানো, এই পদ্ধতি প্রয়োগ করা হয়। তো দেখো যে ওখানে হলো প্রতি 10 জন করে একটা করে গ্রুপ থাকে। তো দেখো যে মেজরের চাকরি পাওয়া বা সেকেন্ড লেফটেন্যান্ট, এটা কিন্তু খুব কঠিন কাজ। 10 জনের একটা করে গ্রুপ থাকলো, সেই গ্রুপ থেকে মাত্র 2 বা 3 জনকে নেওয়া হবে, আগেই বলে দেওয়া হয়। তারপরে এক পর্যায়ে গিয়ে ওদেরকে বলা হয় যে তোমরা 10 জন আছো, 10 জনের মধ্যে তোমরা কাকে কত মার্ক দিবা, তোমরাই বিচার করো কারা এখানে থাকার যোগ্য আর কারা এখানে থাকবে না, এই জায়গা থেকে আউট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ওরা হলো প্রতিজনকে কি করে একটা করে র্যাঙ্ক দেয় বা একটা করে মার্ক দেয়। তো র্যাঙ্ক দিতে গেলে দেখা যাবে তুমি কি করবা, তোমার র্যাঙ্ক, তোমাকে চাকরি পাইতেই হবে, তোমার র্যাঙ্ক কি 1-এ দিবা না তোমার র্যাঙ্ক হলো 10-এ দিবা? দেখো আমি কিন্তু আগেই বলছি মাত্র 2 থেকে 3 জনের চাকরি হবে। তাহলে যাদের র্যাঙ্ক
প্রথম দিকে থাকবে তাদের চাকরি হবে, যাদের র্যাঙ্ক শেষের দিকে থাকবে তাদের কিন্তু চাকরি হবে না। কিন্তু তুমি যদি কোনোভাবে একে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে কিন্তু জীবনে হলে চাকরি হবে না, কারণ স্বার্থপর ভাববে। সেনাবাহিনীতে কিন্তু স্বার্থপরতার কোনো জায়গা নাই, কারণ যুদ্ধক্ষেত্রে যদি এক সৈন্য আরেকজন সৈন্যকে সাহায্য করতে না পারে, সত্যিকার অর্থে সেই সেনাবাহিনীর কোনো প্রয়োজন নেই। তার মানে তোমাকে এমন একটা অবস্থান সিলেক্ট করতে হবে তোমার যোগ্যতা অনুসারে অবশ্যই, এবং অন্যকেও তার যোগ্যতা অনুসারে একটা স্থান সিলেক্ট করে দিতে হবে। তো এই জোড়ায় তুলনা জিনিসটাকে আমরা বলছি যে মূল্যায়নটা এমন একটা মূল্যায়ন যে নিজের মূল্যায়ন নিজে করা। তাই জোড়ায় তুলনা হলো কি নিজের মূল্যায়ন নিজে নিজে করা। এখানে দেখো একটা খুব সুন্দর ছক দেওয়ার চেষ্টা করছি যে এখানে কয়জন আছে, 4 জন স্টুডেন্ট আছে, আশা, মিতু, জুয়েল, গোলাপ। এখানেও আছে আশা, মিতু, গোলাপ, জুয়েল। তো দেখো যে প্রথমে আশা হলো এই 3 জনকে হলো একটা মার্ক দেওয়ার চেষ্টা করলো। মিতু হলো আবার বাকি 3 জনকে মার্ক দেওয়ার চেষ্টা করলো, গোলাপ আবার বাকি 3 জনকে। তো এভাবে দেখা গেল যে এদের এরকম একটা স্কোর পাওয়া গেল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবচাইতে হলো এখানে জুয়েল হলো গোলাপ হলো সবচাইতে বেশি এবং জুয়েল হলো সবচাইতে এখানে কম। তো এইভাবে আমরা হলো একটা স্থান কে ভালো কে মন্দ এই জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি। এবার দেখো যে ক্রমভিত্তিক বিভাগ, এখানে অবশ্যই ক্রম অনুযায়ী পদগুলোকে সাজাতে হয়, যেমন 1, 2, 3, 4 রোল নম্বরের ক্ষেত্রে। তো এখানে বিচারককে বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে ক্রমিকভাবে সাজাতে বলা হয়। এখানে মাপকটি ক্রমভিত্তিক, অনুভাগ ভিত্তিক নয়। তাহলে আগেরটা ছিল সরাসরি মার্ক দেওয়া, যেখানে যোগ বিয়োগ কার্যকর ছিল। এটা কিন্তু হলো ক্রমভিত্তিক, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করতে হবে, অনুপাত ভিত্তিক কিন্তু নয়। তো এখানে মাপকের পদগুলোকে পদের কাঠিন্য অনুসারে সাজানো হয় এবং এইভাবেই পদগুলো তৈরি করা হয়। দেখো এখানে যে 5 জন শিক্ষার্থী কতটুকু আদব কায়দা জানে, এটা একটা বৈশিষ্ট্য। এই জানে তা 4 জন শিক্ষক বিচার করছে। তাহলে আদব কায়দার উপর ভিত্তি করে টিচার 1, টিচার 2, টিচার 3, টিচার 4। তো এই যে এখানে যে 5 জন শিক্ষার্থী আছে তাদেরকে তারা র্যাঙ্ক দিচ্ছেন, মানে একজনকে শুধু একটা র্যাঙ্কই দেওয়া যাবে, অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে তাদের র্যাঙ্ক করতে হবে। তো দেখো যে টিচার 1 স্টুডেন্ট 1-কে 1 দিয়েছে, 2-কে 2 দিয়েছে, 3-কে 3 স্থানে রাখছে, 4-কে 4 স্থানে এবং 5-কে 5ম স্থানে রেখেছে। কিন্তু টিচার 2 কি করলো, স্টুডেন্ট 1-কে দ্বিতীয় অবস্থানে আদব কায়দা, তারপরে 2-কে প্রথম স্থানে, তৃতীয় জনকে 3 অবস্থানে, 14 জনকে 5 অবস্থানে, এইভাবে। তো এই 4 জন টিচারে কি করলেন, তাদেরকে 1 থেকে 5 পর্যন্ত একটা র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করলেন। এরপরে এগুলো টোটাল করি, দেখো এখানে 7, এখানে 5, এখানে 13, এখানে 18, 17, এখানে 18। আবার এগুলোর মধ্যে এবার র্যাঙ্ক করি ছোট থেকে বড়, যে সবচেয়ে কম পেয়েছে 5 মানে 1 র্যাঙ্ক 1, 7 পেয়েছে মানে 2, 13 মানে 3, 17 মানে 4, 18 মানে 5। ওকে, তাহলে এই ফলাফলের ভিত্তির উপর ভিত্তি করে আবার এটাকে র্যাঙ্ক করে আমরা নিলাম। তো এই জায়গা থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে সবচাইতে ভালো আদব কায়দা জানে স্টুডেন্ট 2, আর সবচাইতে কম আদব কায়দা জানে হলো স্টুডেন্ট 5। তাহলে এইভাবে হলো আমরা কিন্তু সহজেই কে ভালো কে মন্দ যে কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা র্যাঙ্ক তৈরি করে নিতে পারি। এরপরে দেখো ব্যবধান সূচক স্কেল, যে মাপকের অনুপাতের ভিত্তিতে পদ সংযোজন করা হয়, এটি একটি পরোক্ষ পদ্ধতি। মানে এখানে যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, তার মানে 1-এর সাথে 2 যোগ করলে 3 হবে। সেই জন্য এই স্কেলকে বলে হলো অনুপাত ভিত্তিক স্কেল। আসলে তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই বইয়ে নাই, যেটা মূল্যায়ন এবং পরিমাপন। সেই চ্যাপ্টারটা থাকা খুব জরুরি ছিল। ওই চ্যাপ্টারটা থাকলে কিন্তু তোমরা এই
মাপকগুলো সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা লাভ করতে পারতে। তো যেমন দেখো যে 100 জন গার্মেন্টস কর্মীকে 10টি পদ দেওয়া হলো। এই পদগুলোর মানে বাক্যগুলোর উত্তরের মাত্রা ছিল 5 এবং কম সন্তুষ্টির জন্য 1 মার্ক, বেশি সন্তুষ্টির জন্য 5 মার্ক। এটি একটি লিকার্ট স্কেলের অনুরূপ। তাহলে এই স্কেলটা কেমন? ঠিক লিকার্ট স্কেলের মতো, একই মতো। তো দেখো এবার, তো প্রিয় শিক্ষার্থী দেখো, তো মনে করো যে তোমাদের ক্ষেত্রে বলি যে তোমরা পড়াশোনা কেমন পছন্দ করো? তোমরা পড়াশোনা কেমন পছন্দ করো এর উপর ভিত্তি করে এখানে মতামত দিবা। ওকে, যে আমার কাজটি বিরক্তিজনক, তুমি যে কোনো একটাতে হলো টিক চিহ্ন দিবা। সম্পূর্ণ দ্বিমত, তার মানে আমি হলো এটা বিরক্তি আমার কাছে না, আমি আমার দিচ্ছি, তুমি তোমার মতো দিয়ে নাও। ওকে, কাজটি হলো মজার, আমি সম্পূর্ণ একমত। আমার পড়াশোনার ভবিষ্যৎ ভালো না, আমি সম্পূর্ণ দ্বিমত দিলাম। আমার পড়াশোনা ফলপ্রসূ, আমি সম্পূর্ণ একমত দিলাম। আমার পড়াশোনা আনন্দদায়ক, আমি একমত দিলাম। আমার পড়াশোনা হলো প্রতিদ্বন্দ্বিতামূলক, আমি জানি না দিলাম। আর আমার পড়াশোনা উপভোগ্য, আমি একমত দিলাম। আমার পড়াশোনা প্রতিকূল, আমি দ্বিমত দিলাম। আমার পড়াশোনা কৌতূহলপূর্ণ, একমত দিলাম। আমার পড়াশোনা অর্থপূর্ণ, আমি এখানে এটা দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও এইভাবে পড়াশোনার উপর ভিত্তি করে লাইনগুলো পড়ো এবং যে কোনো এক জায়গায় টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করো। মনে করো আমার টিক চিহ্ন এগুলো। এখন কেমন করে এগুলো যোগ করবা? দেখো যে এই যে 1, 3, 6 আর 8, 1, 3, 6 আর 8 ক্ষেত্রে তোমরা বসাবা হলো বসাবা এখানে বসাবা 1, 2, 3, 4, 5। তাহলে কি বললাম? 1, 3, 6, 8 ক্ষেত্রে এই ঘরের মার্কগুলো এরকম। এই ঘরের সম্পূর্ণ একমতের জন্য 1 মার্ক, একমতের জন্য 2 মার্ক, জাইনার জন্য 3 মার্ক, দ্বিমতের জন্য 4 মার্ক আর সম্পূর্ণ দ্বিমতের জন্য 5 মার্ক। যেহেতু আমি এখানে টিক চিহ্ন দিয়েছিলাম, তাহলে আমি 1 নম্বর পদের জন্য পাচ্ছি কত মার্ক? 5 মার্ক। কিন্তু কালোগুলোর ক্ষেত্রে কি হবে? সম্পূর্ণ একমতের জন্য হলো 5 মার্ক, একমতের জন্য 4 মার্ক, জাইনার জন্য 3 মার্ক আর দ্বিমতের জন্য 2 মার্ক আর সম্পূর্ণ দ্বিমতের জন্য 1 মার্ক। আবারও বলি, তাহলে এই 2, 4, 5, 7, 9, 10 এর ক্ষেত্রে কিন্তু বসবে 5, 4, 3, 2, 1। আর লাল, যেগুলো লাল রং করে দিয়েছি, 1, 3, 6, 8 এর জন্য বসবে 1, 2, 3, 4, 5। তাহলে এখানে কত পাইলাম? 5। এখানে কত পাইছি? 5, 5, 5, 10। এখানে কত পাইছি? 5, মানে 15। এখানে কত পেলাম? 5, 15 আর 5 20। এখানে কত? 4, 24। এখানে কত? 3, 24 আর 3 27। 27 এখানে পেলাম কত? 4, 31। এখানে কত পাইলাম? 4, 35। আর 4 39 আর 4 43। তাহলে আমার স্কোর কত হলো? 43। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওইভাবে স্কোর মানে যেখানে টিক চিহ্ন দিয়েছো সেই ঘরে কত পয়েন্ট আছে তার উপর ভিত্তি করে একটা স্কোর কিন্তু এইভাবে বের করবা। তো বের করার পর হলো একটা জিনিস বলবা যে তোমার স্কোর কত বের হলো। দেখো, যদি তোমার স্কোর বা সাফল্যাঙ্ক 50-এর দিকে থাকে তাহলে তোমার পড়াশোনার প্রতি বেশ অবস্থা ভালো, তোমার পড়াশোনা করার আগ্রহ আছে। আর যদি তোমার 0-এর দিকে থাকে, এই 10-20-এর দিকে থাকে, তাহলে তোমার পড়াশোনার অবস্থা খুব খারাপ এবং পড়াশোনা করার কোনো তোমার আগ্রহ কিন্তু নাই এবং পড়াশোনা তোমার মনে ছেড়ে দেওয়াই ভালো। তো তাহলে যার মান যত বেশি তার পড়াশোনার দিকে মনোযোগও তত ভালো, পেশনাও তত বেশি এবং আশা করব ভবিষ্যতে সে তত বেশি ভালো করবে। এবার গার্টম্যান স্কেল বলি যে এটি এমন একটি স্কেল যার সাহায্যে একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক বের করা সম্ভব হয়। এই ধারণাটি
মনশৈরিক যেটা ছিল অভিক্ষায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো এখানে হলো যে পদগুলোকে কাঠিন্যের মাত্রা অনুসারে সাজানো হয়। তাহলে প্রথমত সহজ প্রশ্ন, আস্তে আস্তে কঠিন প্রশ্ন, প্রথমত হলো কম ইনফরমেশন, পরবর্তীতে হলো অনেক বেশি ইনফরমেশন। তো দেখো যে খুব সহজেই নিচের প্রশ্নের মাধ্যমে আমরা নিরামিষভোজীদের খাবারের মাত্রা বের করতে পারি। তোমরা নিরামিষভোজী জানো যে যারা আমিষ খায় না, মানে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খায় না, তাদেরকে আমরা নিরামিষভোজী বলি। ভেজিটেরিয়ান, তারা ভেজিটেবল খায়। তো এক্ষেত্রে উত্তর শুধু হবে হ্যাঁ এবং না, এর চেয়ে বেশি উত্তর রাখার এখানে চান্স নাই। তো প্রথমত প্রশ্ন করা হলো যে খাবারের ক্ষেত্রে আপনার কোনো সীমাবদ্ধতা আছে কিনা। যদি হ্যাঁ বলে তবেই কিন্তু আমাদের পরের প্রশ্নটাতে যাওয়ার চান্স আছে, আর না বললে তো পরের প্রশ্নতে যাওয়ার কোনো চান্স নাই। আমি গোমাংস খাই না, তাহলে আবার হ্যাঁ। তাহলে আমি মুরগি বা গোমাংস খাই না, আমি মাছ, মুরগি বা গোমাংস খাই না, আমি ডিম, মাছ, মুরগি বা গোমাংস খাই না, আমি দুগ্ধজাত পণ্য, ডিম, মাছ, মুরগি বা গোমাংস খাই না। এখন দেখো, কেউ যদি 5 নম্বরে এসে টিক চিহ্ন মারে, তাহলে সে কিন্তু অলরেডি 1, 2, 3, 4-এ হ্যাঁ দিয়ে দিয়েছে। ওকে, কেউ যদি 6-এ টিক চিহ্ন মারে, তার মানে হলো 1, 2, 3, 4, 5-এ টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, মানে সকলগুলোতে টিক চিহ্ন দিয়েছে বলে ধরা হবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই মানুষের কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তো আচরণ মূল্যায়ন একটা দেখি যে আচরণ মূল্যায়নের বিষয়টি মনোভাব পরিমাপন থেকে ভিন্ন। এই মাপকগুলো আচরণ পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়। যদিও আচরণ মূল্যায়নের মাপক তৈরি করা এবং আগের যতগুলো মাপকের কথা বলছি সেগুলো তৈরি করা নিয়ম কানুন যত যা আছে সবগুলোই একই মতো, কিন্তু মানুষের আচরণ হলো খুব দ্রুত পরিবর্তনশীল, তাই সেদিকে লক্ষ্য রেখে আচরণ মূল্যায়নের পদগুলো তৈরি করা হয়। তো প্রশ্নপত্র যদি কারো কোনো কিছু থাকে আমাকে হলো বলতে পারবা। তার আগে আমরা হলো সকল প্রশ্নপত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব, রিভাইজ দিয়ে দিব, যাতে আমরা এই 2 দিনে যা কিছু পড়েছি সেটা হলো সহজে বুঝতে পারি এবং মনে রাখতে পারি। দেখো যে পদ কি, কোনো একটি অভিক্ষা তৈরির ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপাদানকে পদ বলা হয়ে থাকে। সাধারণভাবে পদকে প্রশ্ন বলা হয়। আমরা যেগুলো পড়ে থাকি সেগুলো সাধারণত প্রশ্ন বলি। সত্যিকার অর্থে অভিক্ষায় ব্যবহৃত প্রশ্নকেই পদ বলা হয়। উত্তম পদের বৈশিষ্ট্য কয়টি এবং সেগুলো কি কি? উত্তম পদের 7টি বৈশিষ্ট্য হলো প্রাসঙ্গিকতা, গুরুত্বপূর্ণতা, সহজবোধ্যতা, দায়িত্বহীনতা, স্পষ্টতা, অবিধিগততা এবং স্বাধীনতা। দেখো যে পদ লিখন ও নকশায়নের ক্ষেত্রে কয়টি পদ্ধতি রয়েছে সেগুলো কি কি? 3টি পদ্ধতি রয়েছে, সেগুলো হলো প্রায়োগিক পদ্ধতি, তত্ত্বীয় পদ্ধতি ও যৌক্তিক পদ্ধতি। মানে পদ লিখন নকশায়নের ক্ষেত্রে এই 3টি পদ্ধতি বিদ্যমান। তো মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব অভিক্ষায় কতগুলো পদ বা উক্তি রয়েছে? 550টি, যেটাকে আমরা বলছিলাম কি MMPI। এটা হলো কয়টা পদ ছিল? 550টা। তো প্রায়োগিক পদ্ধতিতে কোন অভিক্ষা তৈরি হয়েছে? যে প্রায়োগিক পদ্ধতি হলো এমন একটি অভিক্ষা যেখানে অভিক্ষা ব্যবহারকারী পদগুলো সম্পর্কে জানে না এবং সে অ্যান্সার দেয় এবং তার সঠিক জিনিসটা তৈরি করা হয়। যেমন এই পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব অভিক্ষা। 1943 সালে হাতুই এবং ম্যাকমিলে এই অভিক্ষার প্রশ্নমালাগুলো তৈরি করেন। দেখো যে তত্ত্বীয় পদ্ধতিতে কোন অভিক্ষা তৈরি করা হয়েছে, যে তত্ত্বীয় পদ্ধতির মাধ্যমে ওয়েক্সলার প্রাপ্তবয়স্ক অভিক্ষাগুলো তৈরি করা হয়েছে। কারণ আগে হলো তত্ত্ব প্রণয়ন করা হয়েছে, তত্ত্ব প্রণয়নের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরবর্তীতে হলো অভিক্ষা প্রণয়ন করা হয়। দেখো যৌক্তিক পদ্ধতিতে কোন অভিক্ষা তৈরি করা হয়েছে? যৌক্তিক পদ্ধতিতে হলো যেখানে প্রায়োগিক ও তত্ত্বীয় পদ্ধতির সমন্বয় সাধন করে পদ গঠন করা হয়, মানে যেখানে হলো প্রায়োগিক পদ্ধতি এবং তত্ত্বীয় পদ্ধতির সমন্বয় সাধন করা হয়। এভাবে জ্যাকসন ভোকেশনাল ইন্টারেস্ট সার্ভে তৈরি করা হয়। জ্যাকসন 1977 সালে এটি প্রকাশ করেন। তো
এখানে একটা ব্যাপার বলি যে বর্তমানে যে অভিক্ষাগুলো আছে সেগুলো এই দুইটা পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে যৌক্তিক পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়েছে। সাহিত্য পর্যালোচনা কিভাবে পথ গঠনে সাহায্য করে? যে কোনো একটি অভিক্ষার পথ গঠনে এবং নকশায়নে বৈজ্ঞানিক উপায়ে পূর্ব গবেষণার অনুসন্ধানই হলো সাহিত্য পর্যালোচনা। পূর্ব গবেষণায় প্রাপ্ত ফলাফল আমাদেরকে একটি নতুন অভিক্ষার পথগুলো তৈরিতে পদনির্দেশনা দিতে পারে। আমাদেরকে যে কোনো কাজ গবেষণায় হোক আর পথ তৈরিও কিন্তু একটা হলো গবেষণার মধ্যেই পড়ে। অবশ্যই যত ধরনের জার্নাল আছে, লেখা আছে, বই আছে, সেগুলো আগে পড়তে হয়, তার উপর ভিত্তি করে আমাদের পথ তৈরি করতে হয়। তো বিশেষজ্ঞরা কিভাবে পথ গঠন বা লিখনে সাহায্য করতে পারে? যে বিষয়বস্তু বিশেষজ্ঞ বা গবেষকরা তাদের গবেষণার জন্য যে অভিক্ষা তৈরি করেন, তার অভিজ্ঞতা জানিয়ে নতুন পথ তৈরিতে সাহায্য করে। আসলে তারা বহুদিন কাজ করতে করতে এমন অভিজ্ঞ হয়েছে যে তারা যে কোনো একটু নতুন বিষয় হোক বা পুরাতন বিষয় বা একটু কাছাকাছি বিষয় হোক না কেন, সাহায্য করতে পারেন। পথ তৈরির সময় বিশেষজ্ঞদের সাথে কয়টি সাক্ষাৎকার নিতে হবে? সত্যিকার অর্থে এর কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নয়, কমপক্ষে 7-8টি তো দরকার হয়। তবে এরপরেও নির্ভরযোগ্য কোনো তথ্য না আসে তাহলে অন্য কোনো বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য খুঁজে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হবে। তো পথ লিখনের নিয়ম কে বলেছেন? গিমলে, ক্যাম্বেল, জাদেক 1981 সালে ও নান্নালি, বার্নস্টেইন 1994 সালে কয়েকটি নিয়মের কথা বলেছেন পথ লিখনকে কেন্দ্র করে। এই নিয়মগুলো অনুসরণ করেই আসলে পথ লিখন করতে হয়। পথ লিখনের নিয়মগুলো কি? যে পথ লিখনের নিয়মগুলো হলো এককেন্দ্রিক ধারণা, সুনির্দিষ্ট সুস্পষ্টতা, সংক্ষিপ্ততা, সঠিক শব্দ চয়ন ও পূর্ণাঙ্গ গঠন, সংগতিপূর্ণ তথ্য, ইতিবাচক ভাষা, দ্বৈত, ইতিবাচকতা পরিহার, সমগ্রতা সূচক শব্দের ব্যবহার পরিহার, অনির্দিষ্ট সূচক শব্দের ব্যবহার পরিহার। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা পথ লিখন করতে পারি। দেখো যে একটি অভিক্ষায় পদের সংখ্যা কেমন হতে পারে? যে একটি অভিক্ষায় আসলে কতগুলো পদ হবে তার কোনো স্বীকৃত নিয়ম নেই। তবে কিছু গবেষক মনে করেন কোনো অভিক্ষাকে বিশ্লেষণ করার পর কমপক্ষে 5 থেকে 10টি পদ থাকতে পারে। তবে অভিক্ষায় 20টির বেশি পদ থাকা উচিত নয়, কেননা বেশি হলে তা সময় সাপেক্ষ এবং বিরক্তিকর এবং উত্তরদাতারা সহজে উত্তর দিতে চান না। কোন স্কেলের মাধ্যমে পথ তৈরির ইতিহাসের সূচনা ঘটে? মনোভাব স্কেল তৈরির মাধ্যমে পথ তৈরির ইতিহাসের সূচনা ঘটে। তোমরা জানো যে থার্স্টন প্রথম মনোভাব পরিমাপ করতে গিয়ে পথ তৈরি করেন, তারপর থেকে আমাদের আসলে স্কেল বা অভিক্ষাগুলো তৈরি শুরু হয় এবং বর্তমানে ব্যাপক আকারে চলছে। জোড়ায় তুলনা পদ্ধতি কি? যে জোড়ায় তুলনা পদ্ধতি হলো একটি উদ্দীপক কেন্দ্র করে জোড়ায় জোড়ায় পরীক্ষকের উপর পর্যালোচনা করা, যেটা যে পরীক্ষার্থীদের মূল্যায়ন করবে এবং তার উপর ভিত্তি করে কে কিভাবে এগিয়ে আছে সেটা হলো দেখবে। দেখো যে পদ মূল্যায়নের ক্ষেত্রে কয়টি পদ্ধতি রয়েছে এবং কি কি। যে পদ মূল্যায়নের ক্ষেত্রে বা একটি পদের সাথে আরেকটি পদ বা পদের উত্তরের সাথে কতটুকু সম্পৃক্ত তা বের করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো ছিল জোড়ায় তুলনা, ক্রমভিত্তিক বিভাগ, ব্যবধান সূচক স্কেল ও গাটমান স্কেল। দেখো ক্রমভিত্তিক মূল্যায়ন কি বা বিভাগ কি? যে ক্রমভিত্তিক বিভাগ বলতে এখানে পদগুলোকে তাদের ক্রমানুসারে মাপকে সাজানো বোঝানো হয়েছে। এই সাজানোর ক্ষেত্রে ক্রমভিত্তিক বিভাগের সময় কাঠিন্যের মাত্রা অনুযায়ী সাজাতে হয়, যেটা আমরা উদাহরণ করেছিলাম যে কয়েকজন টিচার তাদের স্টুডেন্টদের হলো মূল্যায়ন করবেন কোনো একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাদেরকে ক্রমভিত্তিক ভাবে মার্ক দিয়ে যাবেন, তারপরে একটা তাদের স্থানাঙ্ক অবশ্যই পাওয়া যায়। এই ব্যবধান সূচক বিভাগ কি? যে মাপকে অনুপাতের ভিত্তিতে পদ সংযোজন করা হয় তাকে ব্যবধান সূচক বিভাগ বলা হয় এবং এটি একটি পরোক্ষ পদ্ধতি। গাটমান স্কেল কি? যে গাটমান মাপক হলো বা স্কেল হলো বা অভিক্ষা হলো আরেকটি মাপক যার মাধ্যমে আমরা বের করতে পারি
কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা, একটি পদের সাথে আরেকটি পদ কিভাবে সংযোগযুক্ত। এক্ষেত্রেও পদগুলো সাজানো হয় কাঠিন্যের মাত্রা অনুযায়ী, মানে সহজে প্রথমে থাকবে সহজ পদগুলো, পরে আস্তে আস্তে কঠিন পদগুলো, অথবা প্রথমে থাকবে কম বিষয়বস্তু বা তথ্য, পরে থাকবে বেশি তথ্য। আচরণ মূল্যায়ন কি? যে আচরণ মূল্যায়নের বিষয়টি মনোভাব পরিমাপন থেকে ভিন্ন। এখানে মাপকগুলো ব্যবহার পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়। সংকটপূর্ণ ঘটনা পদ্ধতি কি? যে সংকটপূর্ণ ঘটনা পদ্ধতি হলো ব্যবহার মাপকের পথ উন্নয়ন এবং গঠনের জনপ্রিয় একটি পদ্ধতি। যে সংকটপূর্ণ অবস্থায় কিভাবে মাপক তৈরি করা যায়, কিভাবে কার্যকর করা যায় তার একটা পদ্ধতি। পাইলট অভিক্ষা কি? যে কোনো একটি মাপকের পদগুলোকে ছোট একটি নমুনার মাধ্যমে পরিচালনা করে অভিক্ষার সময়, খরচ ইত্যাদি বাঁচানো বা অনুভব করার বিষয়কে পাইলট অভিক্ষা বলে। তো যে কোনো অভিক্ষা তৈরি করাই হোক না কেন বা গবেষণা করাই হোক না কেন, বড় আকারের গবেষণা করার আগে একটা খুব ছোট আকারে গবেষণা করা হয় বিভিন্ন বিষয়বস্তু জানার জন্য, যে আমার সময় কেমন লাগবে, খরচ কেমন লাগবে, অন্যান্য বিষয়গুলি কেমন থাকবে, এই জিনিসগুলো। তো এই জন্য পাইলট অভিক্ষা খুব হলো দরকার, এবং অনেক কিছুই হলো ভুল ত্রুটি এড়ানো কিন্তু সম্ভব হয়। তো আমরা জেনে নিই যে গত 2 দিনে কি কি আমরা জেনেছিলাম, বা এই চ্যাপ্টারে আমরা কোন কোন বিষয়গুলো পড়েছিলাম। পদের সংজ্ঞা পড়েছিলাম, যে পদ কি? পদ হলো যে কি অভিক্ষায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদের বৈশিষ্ট্য আমরা জেনেছিলাম, বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে। পদ লিখন এবং নকশায়ন আমরা জেনেছিলাম। সাহিত্য পর্যালোচনা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, এরা আমাদের কিভাবে সাহায্য করতে পারে, আমরা কার কাছে যাব, কতটি সাক্ষাৎকার নিব, এই বিষয়গুলো। পদ কিভাবে লিখতে হয়, পদ তৈরির ইতিহাস, আচরণ মূল্যায়ন এবং সংকটপূর্ণ ঘটনা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শেষ করে ফেলছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হলো প্রশ্ন করতে পারো। তো প্রশ্ন করার তো সরাসরি কোনো চান্স নেই, এবং যেহেতু আমার কোনো মোবাইল নম্বর দেওয়া নাই, সুতরাং তোমাদেরকে একমাত্র ইমেইলের মাধ্যমেই যোগাযোগ করতে হবে। তোমরা বলতে পারো যে স্যার ফেসবুক আইডি দিতেই পারেন, কিন্তু সত্যিকার অর্থে ফেসবুক আইডি তোমাদের ইমেল জানা খুব জরুরি। যেহেতু তোমাদের স্মার্টফোন আছে, সুতরাং আমি আশা করতে পারি তোমাদের একটা ইমেল অ্যাকাউন্ট এমনিতেই আছে, কারণ ইমেল অ্যাকাউন্ট ছাড়া তুমি গুগল প্লে স্টোরে ঢুকতে পারো না। আর খুব সহজ, ইমেল করা খুব সহজ কাজ, ঠিক মেসেজ লেখার মতোই। তো প্রথমত তুমি মেইলে যাবা, মেইল ওপেন করার পর দেখবে এক জায়গায় একটা মোবাইল ফোনে হয়তো বা ডান দিকে নিচে কলমের মতো থাকে, আর ল্যাপটপ যদি হয় সেটা দেখবে যে বাম দিকে উপরে কম্পোজ লেখা থাকে। তো ওখানে তুমি যদি ক্লিক করো, মোবাইল ফোন হলে ওখানে যদি ক্লিক করো, দেখবে যে চাইবে হলো তুমি কার কাছে পাঠাবা। তো FROM থাকলে তোমার নিজের মেইল আইডিটা, আর 2 থাকলে তুমি যার কাছে পাঠাবা তার ইমেল আইডিটা দিতে হবে। তো ইমেল আইডিগুলো এরকম হয়, জিমেইল অথবা ইমেল, হটমেইল বা এরকম কিছু কিছু আর ঠিকানা ইয়াহু হতে পারে। তো এগুলোকে বসাতে হয়। তারপরে তুমি যে চিঠি লেখার যে তোমার অভিজ্ঞতা আছে, কি লিখতে হয়, সাবজেক্ট, মূল যে বিষয়টা সেটা উল্লেখ করতে হয়। তারপরে সম্বোধন করে যেভাবে মেসেজ লেখো মোবাইল ফোনে, সেই মেসেজটা লিখে নিচে দেখবা যে হলো সেন্ড বাটন থাকে, সেন্ড বাটনে ক্লিক করতে হয়। সেন্ড বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মেসেজটা ইমেল চলে যায় যার কাছে তুমি পাঠাবা। তো আশা করি তোমরা হলো ইমেলটা অবশ্যই হলো চালানো শিখবে, যে ইমেল চালানো জানা কিন্তু খুব জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে বইগুলো পড়তে পারো, অ্যান্টাসির বইটা, ক্যালিনের বইটা এবং এই বাংলা বইটা। তো স্যারের বাংলা বইটাও হলো বেশ কঠিন। তো আরেকটা ব্যাপার, তোমরা হলো ইন্টারনেট খুঁজতে পারো, ডক্টর গুগলকে যাই জিজ্ঞাসা করবে সেই বিষয়গুলো তোমাদের সামনে এনে দেবে। আর আশা করি তোমাদের সকলের কাছেই কোনো না কোনো বই আছে,
তোমার কাছে যে বইটাই থাক না কেন সেই বইটা একবার খুলে দেখার চেষ্টা করো। আর একটা ব্যাপার যে অবশ্যই হলো কোনো নোট বই, গাইড বই পড়ার দরকার নাই। সহযোগিতা লাগলে নিতেই পারো, কিন্তু তার উপর নির্ভরশীল হইও না। কমপক্ষে একবার দেখার চেষ্টা করো মূল বইয়ে কোন বিষয়গুলো আছে। তো মূল বইয়ে কোন বিষয়গুলো কিভাবে আছে, তাহলে তুমি কিন্তু একটা ভালো মার্ক পেতে পারো। আরো তোমাদের একটা কথা আমি বলে রাখি যে তোমরা গুরুত্ব দিয়ে অনেক সময় প্রশ্নের উত্তরের খাতায় প্রশ্নপত্র মানে উত্তরপত্র খাতায় উত্তর লেখো না। আসলে একটু গুরুত্ব সহকারে লেখা খুব জরুরি, এখন তোমরা একটা ভালো মার্ক পেতে পারো। যদি তুমি ঠিক মতো না লেখো তুমি কিন্তু ভালো মার্ক পাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেক কথাই বললাম, যেহেতু আজকে এই চ্যাপ্টারটা খুব বড় ছিল না, ছোট ছিল এবং পরবর্তীতে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটু কথা বলতে হলো। তোমাদেরকে এতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং আগামী ক্লাসেও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ভালো রেখো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাংলাদেশ সরকার যে সকল নির্দেশনাবলী প্রদান করেছেন সেই নির্দেশনাবলী নিজে মানো এবং অন্যকে মানার জন্য অনুরোধ করো। তো সবাই আবারও ভালো থাকো, আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।